ফৈজির জীবনে সেই দিন ছিল এক চরমতম দিন, আবার একভাবে বলা যেতে পারে অজ্ঞতার দিনও। কারণ সে বুঝতেই পারেনি বাংলা বিহার ওড়িশার নবাবের চোখে ফাঁকি দিয়ে বেশি দিন ছলনা করা সম্ভব নয়। যদি বুঝতো তাহলে বুঝি এই সর্বনাশের খেলায় সে নামত না। আসলে মোহ এমনই জিনিস, মানুষকে এমনভাবে বিভোর আর নেশাগ্রস্ত করে তোলে, বুদ্ধি বিবেচনা সব পঙ্গু হয়ে যায়। নমস্কার, আমরা শুনছি শ্রী পারাবতর লেখা উপন্যাস আমি সিরাজের বেগমের ধারাবাহিক পর্ব। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। সেই দিন হামিদাকে সঙ্গে করে নিয়ে গোলক ধাঁধার কাছে যাই। সিরাজ একাই দাঁড়িয়ে রয়েছে বাইরে। ভেতর থেকে ফৈজি চিৎকার করে তাকে গালাগালি দিচ্ছে। নিজের কবর সে নিজেই খুঁড়ছে। ভুলেই গিয়েছে সিরাজ তার প্রেম ভিখিরি হলেও সে বাংলার নবাব। শুনছ লুৎফা? কাছে গিয়ে দাঁড়াতেই সিরাজ বলে। অদ্ভুত শান্ত তার কণ্ঠস্বর, কোনো রকম উত্তেজনা নেই। এত শান্ত ভাব ভালো না। আমি বলি, ফৈজি চুপ করো, অন্যায় করেছ তার জন্য ক্ষমা চাও নবাবের কাছে। ও, তুমিও এসেছ? এতদিনে লুৎফা বেগমের দিকে নজর পড়েছে নবাবের? ভালো, খুব ভালো। পাগলামি করো না ফৈজি, তুমি মোহনলালের বোন, শত অপরাধ করলেও ক্ষমা পেতে পারো। চুপ কর বাদি, তোর কথা শুনতে চাই না। আমার গা গরম হয়ে ওঠে তার কথায়। আমি যে এককালে জারিয়া ছিলাম সে কথাও মনে করিয়ে দিতে চায়। এইবার সিরাজ বলে, আর তুমি নর্তকী, সম্মানের আসনে বসিয়েছিলাম, অথচ সেই সম্মান তুমি রাখলে না। নর্তকীদের স্বভাবই তো তাই নবাব, ভুলে যাচ্ছ কেন যে সে কারোর বন্দী নয়। আমি সেধে আসতে চাইনি, যেচে আমাকে দিল্লি থেকে নিয়ে এসেছিলে, দয়া করে এসেছিলাম। নইলে তোমার মতো হাজারটা নবাবকে কিনতে পারে এমন লোকেরা আমার পা ধরে তুষ্ট করত। আমি চেঁচিয়ে উঠি, ফৈজি চুপ করো। কিন্তু সে তখন উন্মাদ, ধরা পড়ে গিয়ে লজ্জা শরমের আর বালাই নেই। তার উপর সিরাজ তাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। না, চুপ করব না। জারিয়ার হুকুম আমি মানি নে। আমাকে হীরাঝিলের বাইরে দিয়ে এসো, তবে আমি চুপ করব। সিরাজ বলে, তোমার অপরাধের ভালো রকম কৈফিয়ত না দিলে ছাড়তে পারি না। বাংলার নবাব দিল্লির বাদশার তুলনায় সামান্য হলেও এখন তুমি তারই আওতায়। কিসের কৈফিয়ত? আমি কোনো অন্যায় করিনি। আমার মন নিয়ে তুমি ছিনিমিনি খেলেছ। নবাব ভুলে যাচ্ছ কেন? ওটা আমাদের ব্যবসা। তুমি বেশ্যা। ঠিক বলেছেন, কিন্তু নবাবের মা তো বেশ্যা ছিলেন না। তিনি কেন হোসেন কুলি খাঁর সঙ্গে? ফৈজি! সিরাজ রাগে থরথর করে কাঁপতে থাকে। সত্যি কথা বলতে ভয় পায়নি, তার কেচ্ছা শুনলে আমারও লজ্জা হয় নবাব। ফৈজি! ভয় দেখাচ্ছ কাকে নবাব? বেশ্যা কারো ঘরে বন্দি থাকে না, কিন্তু তুমি বন্দি থাকবে। তোমার সুন্দর শরীরের মাংস গলে পচে যে কঙ্কাল বার হয়ে পড়বে, সেই কঙ্কালও বন্দি থাকবে এই হীরাঝিলে। হীরাঝিলের মধ্যেই সেই কঙ্কাল একদিন মাটির সঙ্গে মিশে যাবে। হঠাৎ দেখতে পাই সিরাজের ইঙ্গিতে বাগিচা থেকে 4-5 জন লোক ছুটে এসে ফৈজির বন্দি ঘরের সামনে দেওয়াল তুলতে শুরু করে। ভয়ে আমার শরীর হিম হয়ে আসে। প্রথম থেকে সিরাজ তাহলে সবই ঠিক করে রেখেছিল, এতক্ষণ শুধু ফৈজিকে বাজবার সুযোগ দিচ্ছিল। আর সে হয়তো আমারই অনুরোধ। সিরাজ যে সাংঘাতিক একটা কিছু করবে আমি তা জানতাম, কিন্তু সেটা যে এত অমানসিক হবে তা কল্পনা করিনি। আমি তার হাতটা চেপে ধরি, বলি, নবাব, এই শাস্তি ওকে দিও না। শুধু এই কথাটাই তোমার আমি রাখতে পারবো না।
এরপর থেকে তোমার সব কথারই মর্যাদা রাখবো আমি। নবাব, ওকে ছেড়ে দাও, ও দিল্লি চলে যাক। পাগল, ও ফিরে গেলে 2 মাসের মধ্যে মুর্শিদাবাদ আক্রান্ত হবে। তাহলে ওকে হোসেন কুলি খাঁর মতো হত্যা করো। না, ও বন্দি থাকবে হিরাঝিলে চিরকাল। নবাব, ক্ষমা করো লুৎফা, শেষবারের মতো ক্ষমা করো। আমি ছুটে পালিয়ে আসি সেখান থেকে। পেছনে ফৌজির ভীত আর্ত কণ্ঠস্বর শুনতে পাই। সে বুঝতে পেরেছে বার হবার পথ চিরদিনের মতো বন্ধ হয়ে যেতে বসেছে। নবাবের কাছে আকুল মিনতি জানাচ্ছে এতক্ষণ পর। জানি তার সব আকুতিই বৃথা হবে, সব বৃথা। নিজের ঘরে গিয়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। এমন সময় সিরাজ এসে প্রবেশ করে। আমি কান্নায় ভেঙে পড়ি। কেন এই নিষ্ঠুর কাজ করলে নবাব? আমারও কম কষ্ট হচ্ছে না লুৎফা, সে মোহনলালের বোন। শুধুই তাই, আর কিছু না? ভালো হয়তো বাঁচতাম, কিন্তু তার চেয়ে নেশাটা বড় ছিল। তুমি নেই এই কথা ভাবতে পারি না, অথচ ফৌজি নেই বেশ ভাবতে পারছি। সে হয়তো এখনও বেঁচে রয়েছে, নিঃশ্বাস নেবার মতো যথেষ্ট বাতাস সেখানে অনেকক্ষণ থাকবে। হয়তো থাকবে। ওকে মুক্ত করে দাও। সিরাজ নিজের হাত দিয়ে নিষ্ঠুরভাবে নিজের চুল টেনে বলে, না, কখনোই না। গবাক্ষের সামনে গিয়ে দাঁড়াই। গঙ্গার জল রক্তবর্ণ, আকাশও লাল, চারিদিকে শুধুই লাল, যেন ফৌজির রক্ত। অন্যদিন হলে মুগ্ধ হতাম, কিন্তু আজ ভীত হলাম। সিরাজ আর আমার মধ্যে বড় ব্যবধান আজ অপসারিত হয়েছে, অথচ আনন্দিত হতে পারছি না। সিরাজের কাজ শতনিষ্ঠুর হলেও খানিকটা চোখের জল ফেলে আমার নিশ্চিন্ত হওয়া উচিত ছিল, কিন্তু হতে পারলাম কই। হিরাঝিলের বাগিচার মধ্যে দিয়ে মোহনলালকে হেঁটে আসতে দেখে সিরাজকে সেই কথা বলি। হ্যাঁ, তাকে আসতে বলেছিলাম। তাকে তুমি কি বলবে নবাব? সত্যি কথা সবই বলবো। তুমি বন্ধু হারাবে, হাজার হলেও সে ফৌজির ভাই, একই মায়ের পেটের ভাই। তবুও বলতে হবে লুৎফা, উপায় নেই। সিরাজের সঙ্গে আমিও পর্দার আড়ালে গিয়ে দাঁড়াই। বাইরে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। একে একে জ্বলে উঠেছে হিরাঝিলের আলো। ঝিলের জল সেই আলোয় চকচক করছে, যেন ফৌজির জন্য কাঁদছে। ফৌজিকে নিয়ে বজরা আর ঝিলের জলকে মাতাল করে তুলবে না। বজরাটি এক কোণে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন ব্যথায় মুখ। নুপুর বাঁধা পায়ের তালে সে আর কখনো নাচবে না। আমাকে ডেকেছিলেন নবাব? কুর্নিশ করে মোহনলাল। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে ডেকেছি মোহনলাল। তোমাকে আজ যেই খবর শোনাবো তা না বলতে পারলেই জীবনে আমি সবচাইতে খুশি হতাম। বলুন। কিন্তু সে তো এখানে বলা যাবে না। আমার সঙ্গে একটু ওদিকে আসবে? গোলকধাঁধার কাছে মোহনলালকে নিয়ে যাবে সিরাজ। তাড়াতাড়ি সবার অলক্ষ্যে আগের থেকেই আমি সেখানে গিয়ে উপস্থিত হই। মোহনলালকে নিয়ে এসে সিরাজ বলে, মোহনলাল, আমাকে ক্ষমা করো। সে কি নবাব? মোহনলালের দৃষ্টিতে বিস্ময়। হ্যাঁ, তুমি শুধু আমার সেনাপতি নও, তুমি আমার বন্ধু। নবাব হয়ে তোমার ওপর হুকুম আমি চালাতে পারি বটে, কিন্তু নবাবী আওতার বাইরেও অনেক কিছু আছে। তোমার বোনকে আমি যখন দিল্লি থেকে নিয়ে আসতে চাই, তুমি বারবার আমাকে নিষেধ করেছিলে। তখন তোমার কথায় কান দিইনি, বরং বিরক্ত হয়েছিলাম তোমার ওপর। আজ বুঝেছি, তুমি যা বলো অনেক ভেবেই বলো, যা করো আমার মঙ্গলের জন্য করো। ক্ষমা করো আমাকে। এতে ক্ষমার কি আছে নবাব? আছে।
সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে আজ তোমাকে এত বড় আঘাত পেতে হতো না। তুমি আমার মঙ্গল চেয়েছিলে, অথচ আমি তোমার সর্বনাশ করলাম। সিরাজের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। আপনার কথা কিছুই তো বুঝতে পারছি না নবাব। বোঝবার মতো করে বলতে আমার বাধছে, কিন্তু হয়তো আজ আমি তোমাকে হারাবো, তবু বলতেই হবে। নবাব, মোহনলালকে এইবার বিচলিত বলে মনে হলো। সিরাজের কথার হেয়ালের মধ্যেও তিনি আসল সত্য কিছুটা অনুমান করেছেন বোধহয়। ফৈজিকে আমি হত্যা করেছি। মোহনলাল একটু কেঁপে ওঠেন, তার হাত পা কেমন যেন শিথিল হয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে নিজেকে সামলে নিয়ে বলেন, উচিত কাজই করেছেন নবাব। ওর ব্যভিচার আপনার দেশের অমঙ্গল ডেকে আনত। সে কি মোহনলাল, তুমি মানুষ। যোদ্ধাদের সহজে বিচলিত হতে নেই নবাব। তাহলে কোন ভরসায় আপনি আমাকে ৫,০০০ সেনাপতি করবেন? নিষ্ঠুর, পুরুষ মাত্রই নিষ্ঠুর। ওরা সব পারে। নতুন ওঠানো দেওয়ালের ওপর হাত রেখে সিরাজ বলে, এরই পিছনে রয়েছে ফৈজি। ভালোই হয়েছে। মোহনলাল কেমন যেন অন্যমনস্ক হয়ে যান। অনেকক্ষণ তিনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তারপর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। এতক্ষণ যেন তিনি প্রথম বুঝতে পারেন প্রকৃত কী ঘটেছে। দুহাত দিয়ে নতুন দেওয়াল আঁকড়ে ধরে সজোরে ঠেলতে থাকেন। ও কী করছো মোহনলাল? ঝরঝর করে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে বাংলার সবচেয়ে সাহসী সেনাপতির। তিনি বলেন, ছেলেবেলায় ও আমার বড় অনুগত ছিল নবাব। মা মারা গেলে আমিই ওকে কোলে পিঠে করে মানুষ করি। কতদিন আবদার করে কত জিনিস চেয়েছে, দিতে পারিনি বলে আমার বুক ফেটে যেত। আর দেবার মতো যখন সামর্থ্য হলো, তখন তো সব কিছুই খুইয়ে বসে থাকল। চিরদিনই দুঃখ পেল। মোহনলাল, ভেঙে ফেলছি দেওয়াল। এখন হয়তো বেঁচে আছে সে। মোহনলাল, না না, থাক, ওখানেই থাক। এই বলে ছুটতে ছুটতে চলে যান তিনি হীরাঝিল থেকে। পর্দার আড়াল থেকে বার হয়ে এসে সিরাজের হাত ধরি। লুৎফা, সব কিছুর মূলে আমি। না, ভাগ্য। এরপর সিরাজ মতিঝিল আক্রমণ করল। ঘসেটি বেগম নবাবের সাদর আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। তার মতো সূক্ষ্মবুদ্ধির অধিকারিণীর পক্ষে সিরাজের মতলব বুঝতে কষ্ট হয়নি। কিন্তু তার ভরসা ছিল নজর আলী। সিরাজের বিরুদ্ধে সে বিন্দু মাত্র রুখে দাঁড়াল না, বরং নবাবকে তুষ্ট করবার জন্য নানা উপঢৌকন পাঠাল। হীরাঝিলের একটি কক্ষ ঘসেটির জন্য নির্দিষ্ট হলো। ভেবেছিলাম রাগে আর লজ্জায় ঘসেটি হয়তো কোনো একটা কাণ্ড করে বসবে, কিন্তু সিরাজ যখন নিজে বিচিত্র আয়োজনের মধ্যে হীরাঝিলে তাকে সাদর সম্বর্ধনা জানালো, তখন তার মুখে হাসি ফুটতে দেখলাম। আমাকে দেখতে পেয়ে কাছে এসে বলল, আমার দিন এতদিনে সত্যিই ফুরোলো। ও কথা বলছেন কেন? আর কিছুই করার নেই আমার। ভাবছি কি করে সময় কাটাবো। আমি আমিনা নই, লুৎফাও নই, বেগম মহলের হাজারটা বেগমের মতো আমি নই। হীরাঝিলে আমার অসম্মান হবে না তা জানি, কিন্তু তৃপ্তি পাব না। জানি ঘোষেটি বেগম, আপনি নবাব আলীবর্দীর পুত্র হয়ে জন্মালে বাংলার মসনদে সিরাজ বসত না। আলীবর্দী তার পুত্রের মধ্যেই নবাবের যোগ্য গুণাবলী খুঁজে পেতেন। হারেমের সুখ আর বিলাসিতায় তুষ্ট থাকা আপনার স্বভাবে নেই। আপনি চান বিস্তীর্ণ কর্মক্ষেত্র। ঘসেটি অবাক বিস্ময়ে আমার দিকে চেয়ে থাকে। লজ্জিত হয়ে বলি, অমন করে কি দেখছেন? না, কিছু না। ভাবছি তোমার সম্বন্ধে আমার ধারণা আদৌ নির্ভুল ছিল না। হেসে বলি, মতিঝিল আক্রমণের ব্যাপারে আমার পরামর্শ ছিল।
এখন সে কথা বিশ্বাস করি, তবু কি ঠেকাতে পারবে? বাইরে যে আগুন জ্বলছে, সেই আগুন কি নিভবে না? খুব কঠিন। যদি আপনার পরামর্শ পাই? পরামর্শে সব সময় সব কিছু হয় না লুৎফা। সিরাজের প্রতিটি নির্ভরযোগ্য লোক এখন মসনদের স্বপ্ন দেখে, যেমন আমি দেখতাম। কার উপর বিশ্বাস করবে? চুপ করে থাকি। ঘসেটি জিজ্ঞাসা করে, আমিনা কোথায়? উনি তো এখানে থাকেন না। তবে বোধহয় আজ আসবেন শুনেছি। ও এখানে থাকলে ঝগড়া হবে। আমিনা একেবারে মেয়ে মানুষ। বুঝলাম, ঘসেটির দিন সত্যিই শেষ হয়েছে, যেমন আলীবর্দীর বেগমের দিন শেষ হয়েছে, যার পরামর্শে একদিন বাংলা, বিহার, উড়িষ্যার ভাগ্য নিয়ন্ত্রণ হতো। তিনি জীবিত থাকলেও এখন তার কোনো কথার দাম নেই। তেমনি ঘসেটির গুণাবলীও এখন নিষ্প্রয়োজন। হীরাঝিলের অনেক মেয়ে মানুষের মধ্যে সেও একজন। ঘসেটির সঙ্গে আমার কথোপকথনের কথা সিরাজকে বললাম। সে বলল, একটু দেরিতে বুঝল ঘসেটি। সে আমার যা ক্ষতি করেছে অন্য কেউ তা করেনি। কেন নবাব? সে মসনদের স্বপ্ন না দেখলে জগৎসের আর রাজবল্লভ কখনোই হাতছাড়া হতো না। আর তারা আমার হাতে থাকলে মির্জাফর মাথা তোলার কথা ভাবতেই পারত না। ইংরেজরা রয়েছে, তারাই মীরবক্সিকুলের সহায় হতো। ইংরেজ? জগৎ সেট না থাকলে ইংরেজ সহায় হবে? তাদের রণকৌশল অনেক ভালো শুনেছি। কথাটা ঠিক, তবুও তারা এদেশে আগন্তুক। এই তো শওকত জং যুদ্ধ করতে আসছে। কই, সহায় হোক তো ইংরেজ। সাহস আছে? শওকত জং যুদ্ধ করতে আসছে? হ্যাঁ, এইমাত্র সংবাদ পেলাম। নবাব হবার স্বাদ হয়েছে তার। সেই স্বাদ ঘুচিয়ে দেব। কাকে পাঠালে তার বিরুদ্ধে? মির্জাফরকে। মির্জাফর? চমকে উঠলে বলে মনে হলো। হ্যাঁ, কথাটা অদ্ভুত শোনালো কি না তাই। সিরাজ হেসে বলে, কেন, মির্জাফর যুদ্ধ করতে পারে না? খুব ভালো পারে। শওকত জংয়ের সৈন্য হাতে পেলে আরও ভালো পারবে। ভুল করলে লুৎফা। বড় রকমের বিশ্বাসঘাতকতা করতে হলে ছোটোখাটো ব্যাপারে নিজেকে একটু বেশি রকম বিশ্বস্ত বলে প্রমাণ করতে হয়। এই যুদ্ধে মির্জাফর সবচেয়ে বেশি বীরত্ব দেখাবে, তাই আমি নিশ্চিন্ত আছি। তবে তোমার কথাটা যে একেবারেই ভাবিনি তা নয়। এর জন্য তার সৈন্যের পেছনে মোহনলাল তার 5,000ই নিয়ে আত্মগোপন করে থাকবে। মোহনলাল এরই মধ্যে কি সামলে উঠেছেন? বড় গাছের ওপর দিয়ে কত ঝড় ঝাপটা যায়, তারা সামলেও ওঠে। বড় গাছ তো লতা নয় যে সামান্য ঝড়ে মাটিতে গড়াগড়ি যাবে। কিন্তু বড় গাছ যে এতখানি দৃঢ় হতে পারে, মোহনলালকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। আমাকে দেখে? সিরাজ মৃদু হাসে। না। মুখ দিয়ে ফসকে কথাটা বার হয়ে যায়। আনন্দ হলো লুৎফা। অন্য বেগম হলে বলতো, আপনি তো সবার উপরে নবাব, আপনি গাছ নন, পর্বত। কি তোষামোদ! স্বস্তি পেলাম সিরাজের জবাব শুনে। যুদ্ধে শওকত জংয়ের নবাব হওয়ার স্বাদ ঘুচল। মির্জাফরের অপূর্ব রণকৌশলে তার সৈন্য দাঁড়াতেই পারেনি শুনলাম। তার পক্ষে শুধুই অপূর্ব বীরত্ব দেখিয়েছে কোনো এক শ্যাম সুন্দর। কেউই তাকে চেনে না। সে নাকি জীবনে প্রথম যুদ্ধক্ষেত্রে এসেছিল, কিন্তু অনেক অভিজ্ঞ সৈন্য আর সেনাপতি অবাক হয়ে চেয়ে দেখেছে তার যুদ্ধ। মির্জাফরও দেখেছে। হয়তো পানাসক্ত আর ভীরু প্রভুর নির্বিকার আচরণ তার মনে প্রেরণা জুগিয়েছিল। নইলে এমন নাকি কখনোই হতে পারে না। তবে তার বীরত্ব নিষ্ফল হল। প্রভুকে সে বাঁচাতে পারল না, আর নিজেও বাঁচল না।
শ্যামসুন্দরের কথা শুনে মোহনলালের কথা মনে হলো। শ্যামসুন্দর যুদ্ধ জানত না, কিন্তু মোহনলাল যুদ্ধে পারদর্শী। সিরাজের দুর্দিন যদি তেমন আসে তাহলে মোহনলাল এমনিভাবেই লড়বে। সে থাকায় বুকে অনেক বল পাই। ফৌজি হত্যায় তাই আমি অতটা বিচলিত হয়েছিলাম, কিন্তু আমার ভুল ভেঙেছে। আদর্শকে অনুসরণ করার বেলায় এই যুবক বজ্র কঠিন। ফৌজি হত্যায় এইটুকু প্রমাণ হয়েছে যে শত সহস্র আঘাতেও আদর্শচ্যুত হবে না এই বীর পুরুষ। ঘষেটি এসে বলে, রাজবল্লভ আর জগৎ শেঠের মুখ ভার হয়েছে নিশ্চয়। কেন? এত বড় একটা সুযোগ নষ্ট হলো। কিসের সুযোগ? শওকতকে নবাব করার। তারা এর পেছনে ছিল নাকি? হয়তো ছিল না, তবু শওকত নবাব হলে তাদের কপাল খুলত, নিজেদের ইচ্ছে মতো নবাবকে চালাতে পারত। সিরাজ বড় শক্ত ঠাঁই, তাকে বাগে আনা অসম্ভব। আমি পারলাম না। সিরাজ হাতছাড়া হওয়াতেই তো এদের এত রাগ। ও, আপন মনে ভাবি ঘষেটির কথা। তার চরিত্রের বোধহয় এতদিনে সত্যি পরিবর্তন হয়েছে, নইলে এমনভাবে সে বলতে পারত না। জাফরানগঞ্জের খবর জানো? ঘষেটি হঠাৎ বলে ওঠে। না তো। সে কি, বাংলার বেগম হয়ে আসল খবরটাই রাখো না বেগম সাহেবা। সেখানে এখন যে জোর মজলিস চলছে। কিসের মজলিস? মির্জাফর যুদ্ধ থেকে ফিরে খুব তৎপর হয়ে উঠেছে। রাজবল্লভ, জগৎ শেঠ, রুমিচাঁদ এখন ওখানে দুবেলায় যাতায়াত করছে। কারণ? ঘষেটির মুখে এক বিচিত্র হাসি খেলে যায়। তাও কি বলে দিতে হবে? দেশের ভবিষ্যৎ নির্ণয় করতে ওরা এখন ব্যস্ত। ষড়যন্ত্র করছে? সাদা কথায় অর্থ তাই দাঁড়ায় বটে। নবাব জানেন? সিরাজ জানে না এমন কিছুই নেই, কিন্তু এখানে সে অনেকটাই অসহায়। তবে কি হবে? অনিচ্ছা সত্ত্বেও ঘষেটির সামনে উদ্বেগ প্রকাশ করে ফেলে। অমন ব্যাকুল হয়ে আমাকে প্রশ্ন করা কি তোমায় মানায় বেগম সাহেবা? সিরাজকে বলো, আমি তো তোমাদের শত্রুপক্ষ। এতদিন তোমাদের বিরুদ্ধে ছিলাম বলেই না এখানে বন্দি করে রাখা হয়েছে আমাকে। নিজের লোকের কাছে থাকা বন্দিত্ব নয় ঘষেটি বেগম। তাই নাকি? তাহলে হিরাঝিলের জারিয়াদের মতো নিজের ইচ্ছে মতো বাইরে যাবার স্বাধীনতা আমার আছে? সেটা নবাবকেই জিজ্ঞেস করবেন। সে কি বলবে আমি জানি। বলবে দেশের স্বার্থের খাতিরে খানিকটা বন্দিত্ব স্বীকার করতেই হবে। মিথ্যে বলবেন না তাহলে। তা ঠিক, নিজেকে আমিও আর বিশ্বাস করি না। বিশেষ করে রাজবল্লভের সামনে দাঁড়িয়ে বিবেক ঠিক রাখা আমার পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না। এমন স্পষ্ট আর উলঙ্গ স্বীকৃতি আমি কল্পনাও করিনি। ঘষেটি বেগম বলেই এটা সম্ভব। পুরুষালী নারী। এই বলে ঘষেটি চলে যায়। তার অপরিশ্রিয়মান দেহখানার দিকে চেয়ে থাকি। রাজবল্লভ আর নজরালি দোষ কি? অমন সুন্দর চলার ভঙ্গি বেগম মহলে কয়জনের রয়েছে? ফৌজি সুন্দর ছিল, কিন্তু এমন লালাই তো ছন্দ তার ছিল না। ঘষেটি যৌবন ওই দেহখানাকে ছেড়েই যেতে চায় না, তাই যত দিন পারে আঁকড়ে ধরে বসে রয়েছে। হয়তোবা তার মৃত্যুর দিন পর্যন্ত সে অমনিই থাকবে। চিরযৌবনা নারী। কিন্তু ঘষেটির কথায় আমার মন আশঙ্কায় ভরে ওঠে। শওকতের মৃত্যুতে ভেবেছিলাম বুঝি চিরকালের মতো নিশ্চিন্ত হওয়া গেল, কিন্তু তা নয়। হয়তো কোনো নবাবই কখনো মসনদ সম্বন্ধে নিশ্চিন্ত থাকতে পারে না। সব বেগমই চিরকাল এমনিভাবে দুর্ভাবনা আর দুশ্চিন্তায় দিন কাটায়। না, সব বেগম নয়। শুনেছি নতুন নবাব অনেক ক্ষেত্রেই মসনদের সঙ্গে সঙ্গে পুরনো নবাবের বেগমদেরও পেয়ে যায়। নারীও তো আসবাব, মন বলে কিছুই নেই।
তাই কিছুতেই তাদের ভাবনা নেই। নবাব পরিবর্তনে কিছুই তাদের আসে যায় না। হারেমে থাকতে পারলেই তারা তুষ্ট। মেয়েটা কাঁদছে। হামিদা নিয়ে গিয়েছে। কাঁদুক, যত পারে কাঁদুক। বড় হলে কান্নার ঝুলির নিঃশ্বসিত হয়ে কেবল হাসিটুকুই থাকবে। ওকে আমি ইচ্ছে করেই কাঁদাই। সবসময় হাসি বলে বড় ভয় হয়। এখনই এত হাসি কিসের? জীবনের তো কিছুই শুরু হয়নি। মেয়েটা ছেলে না হয়ে ভালোই হয়েছে মেয়ে হয়ে। ছেলে হলে নিশ্চয়ই নবাব হতো, আর নবাব হলে সারা জীবন অশান্তি। সিরাজের মতোই অল্প বয়সে চিন্তার রেখা পড়ত তার কপালে। নবাব আলীবর্দীর তো সবে সেই দিন মৃত্যু হলো। এই 1 বছর হয়েছে মাত্র। এর মধ্যেই সিরাজের কপালে কুঞ্চন দেখা দিয়েছে। কিশোরের কপালে সেই মসৃণতা আর নেই। সফিয়া এসে ঘরে প্রবেশ করে। সেদিন তাকে ভর্ৎসনা করেছিলাম, তারপর থেকে আর আসেনি। ওকে দেখলে আজকাল আমি বিরক্ত হই মোহাম্মদের স্ত্রী বলে। নইলে এককালে সব জারিয়াদের মধ্যে শুধু ওর উপরেই আমার মায়া ছিল বেশি। কিন্তু মোহাম্মদের সঙ্গে থেকে ওর চরিত্রের পরিবর্তন হয়েছে। সেদিনের কথাবার্তায় সেটা বেশি প্রকট হয়ে উঠেছিল। আজ আরও রাগ হলো ওকে দেখে, কারণ মোহাম্মদের সর্বশেষ কার্যকলাপের বিবরণ হামিদার মুখে সেই দিন শুনলাম। জাফরগঞ্জে সে নাকি বড় বেশি যাতায়াত করে আজকাল। মির্জাফরের পুত্র মিরনের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে সে। অনুগৃহীত মোহাম্মদের পক্ষে এটা কম সৌভাগ্যের কথা নয়। আমারই চেষ্টায় সিরাজ তার খোসামদের জাল থেকে যেদিন মুক্ত হলো, তারপরেই মোহাম্মদ ওই দিকে ঢলেছে। তার মনে বড় হবার বড় জ্বালা। কিন্তু বড় হতে গেলে যে বীরত্ব, সাহস আর বুদ্ধির প্রয়োজন, সেসবের কিছুই নেই মোহাম্মদের মধ্যে। তাই সে সহজ পথ বেছে নিয়েছে, কুটিল পথ। খোসামদে সব হয়, যদি বিবেককে বর্জন করা যায়। মোহাম্মদের বিবেকের বালায় নেই। সফিয়া এসে কুর্নিশ করে দাঁড়ায়। জাফরগঞ্জের কোনো নতুন খবর আছে নাকি সফিয়া? দাঁতে দাঁত চেপে প্রশ্ন করি। ঘসেটির কাছ থেকে খবরটা পাওয়ার পর থেকেই ভেতরে ভেতরে চলছিলাম। সে কি বেগম সাহেবা, জাফরগঞ্জের খবর আমি কি করে পাবো? মোহাম্মদ তো সেখানে রোজই যায়। হ্যাঁ যায়। একটু সামলে নিয়ে সে বলে, মীর বকশিকুল যুদ্ধে জিতে ফিরেছেন। উৎসব হচ্ছে না? মীর বকশিকুল তো নবাবেরই অধীন। তিনি জিতলেন নবাবেরই জয়। উৎসব তো হিরাঝিলেই হওয়া উচিত। সফিয়া আগের চেয়ে অনেক চতুর হয়েছে। মোহাম্মদ তাকে ভালোভাবে শিক্ষা দিয়েছে সর্পিল পথে। প্রচণ্ড রাগে আমার মাথা গরম হয়ে ওঠে। সফিয়ার কথায় কোনো রকম অমর্যাদা প্রকাশ না পেলেও খোঁচা ছিল। আচ্ছা, তুমি এখন যাও সফিয়া, আমি ব্যস্ত আছি। সফিয়া নড়ে না। দাঁড়িয়ে আছো কেন? বেগম সাহেবা কি আমাকে একটা অনুমতি দেবেন? কিসের অনুমতি? কতদিন ঘসেটি বেগম সাহেবাকে দেখিনি। একবার তাকে দেখতে ইচ্ছে হয়। তিনি তো এখানেই রয়েছেন। সফিয়ার হিরাঝিলে আগমনের উদ্দেশ্য এতক্ষণে আমার কাছে স্পষ্ট হয়। সে আমাকে নিতান্তই অজ্ঞ ভেবেই কথাটা বলেছে। নইলে ঘসেটির নাম সোজাসুজি উচ্চারণ করতে সে সাহস পেত না। বুঝলাম, হিরাঝিলের সঙ্গে জাফরগঞ্জের একটা নতুন যোগসূত্র স্থাপনের চেষ্টা চলছে। ওইদিকে রাজবল্লভ রয়েছে, আর এইদিকে ঘসেটি। কিন্তু রাজবল্লভ জানে না যে ঘসেটির তার প্রতি দুর্বলতা না কমলেও সে আর আগের ঘসেটি নেই। হাসি পায়। অজ্ঞতার মুখোশ পরে বলি, কিন্তু তাকে দেখলে তোমরা কাঁপতে এককালে। এখন দেখা করতে চাও কোন সাহসে? সফিয়া বিগলিত হয়ে বলে, যখন কাঁপতাম
তখন নবাব আলীবর্দী জীবিত ছিলেন। তার কন্যার প্রতাপের মূল্য ছিল। এখন নেই। থাকলেও বাংলার বেগম স্বয়ং অনুমতি দিলে ভয় কি? কেন দেখা করতে চাও? এককালে তার কত সেবা পেয়েছি, তাই বড় দেখতে ইচ্ছে হয়। তাকে দেখতে হলে কি অনুমতির প্রয়োজন? বেগম সাহেবা কি তা জানেন না? না, নতুন শুনলাম। নবাব বাড়ির কারো সঙ্গেই ঘসেটি বেগমের সাক্ষাৎ নিষিদ্ধ করেছেন। কবে থেকে নবাবের এই হুকুম বহাল হয়েছে? শওকত জং নিহত হবার পর। তীক্ষ্ণ বুদ্ধি সিরাজের। ঘসেটি ঠিকই বলেছে, কোনো কিছুই সিরাজের অজানা নেই। সে সব জানে, সব বোঝে, অথচ মুখে কিছু বলে না। এমন সংযম সত্যিই অসাধারণ। সিরাজের কপালের কুঞ্চিত রেখার কারণ এইবার খুঁজে পাই। প্রতি পদে যদি এতখানি ভেবে কাজ করা হয়, তাহলে এমনটা তো হবেই। নবাব আলীবর্দীর বেগমেরও তাই অমন হয়েছিল। নিজের মসৃণ কপালের উপর একবার হাত বুলিয়ে নেই। মনে মনে দুঃখ হয় সিরাজের জন্য। আমি কিছুই ভাবি না। তার দুশ্চিন্তায় অংশগ্রহণ করার ক্ষমতাও আমার নেই। তাকে বিন্দু মাত্র সাহায্য করবার ক্ষমতা নেই। সব বোঝা তারই ঘাড়ে। সফিয়াকে বলি, তুমি নবাবের আদেশের বিরুদ্ধাচরণ করতে বলো আমাকে? সে কি বেগম সাহেবা, তা কি বলতে পারি? আপনিও যা, নবাবও তাই। আপনার আদেশে নবাবের আদেশের কড়াকড়ি কিছুটা কমাতে পারেন। বাংলার বেগমের ক্ষমতা নিশ্চয়ই রয়েছে। শোনো সফিয়া, ঘসেটির সঙ্গে তোমার দেখা হবে না। নবাবের আদেশ থাকলেও আমি তোমাকে দেখা করতে দিতাম না। তুমি এক্ষুনি হীরাজিল ছেড়ে চলে যাও, আর কখনো এখানে আসবে না। বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে, কোনো কিছু প্রকাশ না করে আমি সফিয়াকে দরজা দেখিয়ে দিই। সে আমাকে দায়সারা কর্নিশ করে দুপদাপ পা ফেলে চলে যায়। তার উদ্ধত গতি দেখে মনে হয় কোনো খোঁজা ডেকে গর্দান নিতে হুকুম দিয়ে দিই। জানি, সফিয়াকে ফিরিয়ে দিয়ে যে তরঙ্গ তুললাম, তার গতি অনেক দূর পৌঁছবে। সৈন্য সামন্ত নিয়ে সিরাজ নিজেই কাশিম বাজারের দিকে রওনা হলো। খুব গুরুতর কিছু না হলে সে নিজে যুদ্ধে যায় না, কারণ সে মুর্শিদাবাদে না থাকলে অনেক কিছুই ঘটে যেতে পারে আজকাল। ইংরেজরা একটু বাড়াবাড়ি শুরু করেছে, এ কথা সত্যি, কিন্তু নবাবের এতটা বিচলিত হবার কারণ কি? রওনা হবার আগে বলেছিলাম, এবারেও তো মীর বক্সিকুলকে পাঠিয়ে পেছনে মোহনলালকে রাখলে হতো না? না, ইংরেজরা শওকত জংয়ের চেয়ে বেশি শক্তিশালী নয়। তা ঠিক, কিন্তু তাদের কৌশল সম্বন্ধে তুমি তো একদিন বলেছিলে। মীর বক্সিকুলের বিরাট সৈন্যের কাছে কাশিমবাজারের কয়েকজন মাত্র ইংরেজ কী করতে পারে? একটু ভাবো, বুঝতে পারবে। আমি আর ভাবতে পারি না। তুমি মুর্শিদাবাদ ছাড়লে আমার ভয় করে। ভয় আমারই কি কম করে? যতবার মুর্শিদাবাদ ছাড়ি ততবারই মনে হয় এসে দেখব মসনদে অন্য কেউ বসেছে। তবে যাচ্ছ কেন? ইংরেজরা যে নিজে নবাব হবে না। বুঝলাম না। একটু ভাবো। আমি সত্যি আর কিছু ভাবতে পারি না নবাব। সিরাজ আমার মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে বলে, এটুকু বুঝলে না বেগম সাহেবা? শওকত নিজে নবাব হতে আসছিল। মির্জাফর তা হতে দেবে কেন? তার নিজেরই যে সেই স্বাদ। কিন্তু ইংরেজদের বিরুদ্ধে পাঠালে সে ইংরেজদের হাত করে নেবে। এখনই তাহলে ওদের আক্রমণ করো না। ওরা তো যুদ্ধ করছে না। তার চেয়েও ওরা বেশি করছে। ওরা আমাকে অপমান করছে। নবাবী আইন কানুন একটুও মানছে না। রাগে সিরাজের মুখ রক্তিম হয়ে ওঠে। তবু সিরাজ আমার মুখ চেপে ধরে, বলে, আর কিছু বলো না। তোমাকে আমি কথা দিয়েছিলাম লুৎফা,
তোমার অমতে আমি কিছু করব না। এই ব্যাপারে আর কিছু বললে নবাবই করা যাবে না। কিন্তু তোমার অনুপস্থিতিতে যদি এরা মাথা তুলে দাঁড়ায়? এদের দাবিয়ে রাখার মতো বুদ্ধি তোমার রয়েছে, সেই ভার আমি তোমাকে দিয়ে গেলাম। আর তাছাড়া মোহনলাল তো রইলই, তাকেও তো পাঠাতে পারতে। এই সামান্য ব্যাপারে তাকে পাঠাতে ইচ্ছে হলো না। তাকে রেখে দিয়েছি আমার ঘোর দুর্দিনের জন্য। কাশিমবাজারে গিয়ে তার যদি ভালো মন্দ একটা কিছু ঘটে যায়, তখন কে থাকবে আমার পক্ষে? চিৎকার করে উঠলাম। আর তোমার বুঝি ভালো মন্দ কিছু ঘটতে পারে না? তবু মোহনলাল থাকবে। ইংরেজরা রাজ্য ভোগ করতে পারবে না। নেমক হারামির দেউড়ির কেউ মসনদ কলঙ্কিত করবে না। নেমক হারামির দেউড়ি? সেটা কি নবাব? জাফরগঞ্জ। আমি চলি লুৎফা। আমার গালে আলগোচ্ছ মুখে সিরাজ বিদায় নেয়। নেমক হারামির দেউড়ি কথাটা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। সিরাজ নিরাপদেই ফিরল। সঙ্গে নিয়ে এলো 2 সাহেবকে, কাশিমবাজার কুঠির 2 মাতব্বর, ওয়ার্ডস আর চেম্বার্স। এমন অদ্ভুত নাম অনেক কষ্টে রপ্ত করেছি। সাহেব 2 জন নবাবের আদেশে মুর্শিদাবাদেই নবাবের চোখের ওপর থাকবে। বাংলার সমস্ত ইংরেজদের জামিন তারা। মন্দ বুদ্ধি বার করেনি সিরাজ। ইংরেজদের সমস্ত তৎপরতার চাবিকাঠি নবাবের হাতের মুঠোর মধ্যে। সাহেবদের মেমেরাও এসেছে তাদের সঙ্গে। মিষ্টি হাসি হেসে মেমেরা নবাব পরিবারের অনেকের সঙ্গেই আলাপ জমিয়ে ফেলল। হীরাঝিলে এসে আমার সঙ্গেও দেখা করতে চেয়েছিল তারা। আমি রাজি হইনি। ফুটফুটে সুন্দরী হলে যে বাংলার বেগমের সঙ্গে দেখা করা সহজ হবে, এই ধারণা তাদের না থাকাই উচিত। সিরাজ খুশি হল। বেগমের মর্যাদা রাখতে জানি দেখে সে সেই রাত্রেই উচ্ছ্বসিত হয়ে উঠল। তার এমন উচ্ছ্বসিত ভাব আমি এর আগে মাত্র 5-6 বার দেখেছি। বুঝলাম, বেগমের মর্যাদা রাখাই এর একমাত্র কারণ নয়, তার সঙ্গে অন্য কিছু যুক্ত রয়েছে। আর সেইটা জানার ইচ্ছে থাকলেও জানতে চাইলাম না। প্রেমের মধ্যে বাস্তবতা এনে ফেললে সিরাজের উচ্ছ্বাস কেমন যেন ঝিমিয়ে পড়ে। বড় মন মরা হয়ে পড়ে সে। নিজে যেমন অবুঝ হয়, আমাকেও তেমন অবুঝ দেখতে চায় সেই মুহূর্তে। পরদিন আমিনা বেগমকে আমার ঘরে প্রবেশ করতে দেখে বিস্মিত হলাম। তিনি এসে কোনো রকম ভূমিকা না করেই প্রশ্ন করলেন, কথাটা কি সত্যি? কোন কথা? মেমেদের সঙ্গে নাকি তুমি দেখা করনি? হ্যাঁ, সত্যি। কেন বলুন তো? তাতে আমাকে যে অপমান করা হয় সেটুকু বোঝো? কেমন করে? মনে মনে বিরক্ত হই। নবাবের মা হয়ে আমি দেখা করতে পারলাম, অথচ তুমি ওইভাবে ওদের তাড়িয়ে দিলে। আপনি চটেছেন। শান্ত হন। দেখবেন আমি ঠিকই করেছি। ঠিক করেছ? আমিনা বিবি অহেতুক ধমক দেন। হ্যাঁ। নবাবকে আপনি কতদিন দেখেননি? 2 মাস হবে। সিরাজ আজকাল ব্যস্ত থাকে বলে আমার সঙ্গে দেখা করার সময় পায় না। আমার সঙ্গে তার রোজই দেখা হয়। তাই স্বাভাবিকভাবেই দেশের অনেক বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। ইংরেজদেরও কথা ওঠে। ওরা যে আমাদের ঠিক বন্ধু নয়, এ কথা নিশ্চয়ই আপনি মানবেন। মেমেদের হারেমে পাঠিয়ে গুপ্ত কথা জেনে নেওয়াটা ওদের পক্ষে অসম্ভব নয়। সেই জন্যই দেখা করিনি। ওয়াটসের মেমের সঙ্গে আমার বন্ধুত্ব আছে জানো? শুনেছি, কিন্তু কাজটা ভালো করেননি, আর সেই জন্যই বোধহয় নবাব আপনার সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছেন। লুৎফা, আমাকে ভুল বুঝবেন না। না, ঠিকই বুঝেছি। নিচু ঘরের মেয়ে বেগম হলে তার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা অন্যায়। এই মুহূর্তে আমিনা বেগমকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতে পারি। আমার মনের অবস্থাও সেই রকমই, কিন্তু সামলে নিলাম। হাজার হলেও সিরাজের মা। আপনি এখন যেতে পারেন।
আপনি যখন নবাবের মা তখন ছেলেকে বলুন না কেন আমাকে আবার জারিয়া করে দিতে। আমিনা বেগম একটু সময় থ হয়ে দাঁড়িয়ে থেকে গা ঝাড়া দিয়ে বলেন, তবে শোনো বেগম সাহেবা, সাহেবদের ছেড়ে দেবার জন্য সিরাজকে রাজি করিয়েছি। এর জন্য তার সঙ্গে দেখা করার প্রয়োজন হয়নি, শুধু একটা চিঠিতেই কাজ হয়েছে। ভালোই করেছেন। নবাবের মাতৃভক্তি তাহলে ভালোভাবেই প্রমাণিত হয়েছে, কিন্তু এর জন্য আপনাকে ভবিষ্যতে কাঁদতে না হয়। চিঠিতে যখন সেটা সম্ভব হয়েছে তখন তোমার বেগমত্ব ঘুচিয়ে দিতে সিরাজের সামনে একটু গিয়ে দাঁড়ালেই যথেষ্ট হবে, মনে রেখো। এই বলে আমিনা বেগম ছুটে বার হয়ে যান। আমি বসে দাঁতে দাঁত ঘষি। আমার মেয়ের একটা ভালো নাম রাখা হলো না। যখন যা মনে আসে তাই বলে ডাকি, সেও সাড়া দেয়। নাম শুনে নয়, আমার গলার স্বর শুনে সাড়া দেয়। সে জানে তাকে ডাকার সময় আমার স্বরে বিশেষ একটা টান থাকে, যা অন্য সময় থাকে না। অন্য সবাইকে ডাকতে হলে আজকাল একটু গুরু গম্ভীর স্বরে ডাকতে চেষ্টা করি, কিন্তু মেয়ের বেলায় আমি মা, সে আধো আধো মা ডাকতে শিখেছে। কি মিষ্টি যে লাগে সেই ডাক। এক এক সময় ইচ্ছে হয় তাকে পুরনো বেগম মহলে সেই গবাকে সামনে নিয়ে গিয়ে দাঁড়াই, দেখায় তার মা ছোটবেলায় কিভাবে দিন কাটিয়েছে। কিন্তু ওর কি বোঝবার বয়স হয়েছে? বড় হলে নিশ্চয়ই একদিন নিয়ে যাব। সেই গবাকে স্বপ্ন এখনও দেখি। চোখের জলে ধুয়ে যাওয়া দেওয়ালের বিবর্ণতা এখনও অটুট আছে নিশ্চয়ই। নবাব আলীবর্দী সময়েও যে দেয়ালে রং পড়েনি, এখন পরিত্যক্ত হয়ে মহলের সেই নির্জনতম স্থান কি আর কারোর চোখে পড়ে? সারা মহলেই আর কখনো রং লাগানো হবে কিনা কে জানে। সিরাজের এই সাধের নতুন হীরাঝিলের বাগিচাও যেন আগের মতো শ্যামল নেই। এর মধ্যে একটা রুক্ষতা এর শ্যামলতা শুষে নিয়েছে যেন। মুহূর্তের জন্য যেই নবাবে শান্তি নেই, যার পেছনে ষড়যন্ত্র সবসময় হাত বাড়িয়ে রয়েছে সামান্য অসাবধান হলেই টুটি চেপে ধরবার জন্য, তার বাগিচার দশা তো এইরকমই হয়। আর তার বেগমদের দশা হয় আমার মতো। আরশির সামনে দাঁড়িয়ে বুঝতে পারি আমার ভেতরেও একটু রুক্ষতা এসেছে, চেহারায় এবং মনে। যেই মুখে জারিয়াদের হুকুম করি, সফিয়াকে গালাগালি দিই, সেই মুখের কথা কি নবাবের কাছে প্রথম দিনের মতো মিষ্টি লাগে? এই জন্যই বোধহয় নবাবদের হাজার বেগম, নানা বয়সের, নানা স্বভাবের। মনের অবস্থা অনুযায়ী নিত্য নতুন বেগমের ঘরে গিয়ে তারা সময় কাটায়, মনের সঙ্গে যখন যেই বেগম খাপ খায়। এই জন্যই বেগমদের বাইরের ঘটনা সম্বন্ধে অন্ধকারেই রাখা হয়। নিশ্চিন্ত মনে তারা শুধু নবাবদের মনোরঞ্জনই করে। এই নিয়ম একদিকে অনেক ভালো। এমনটা হলে আমার মনে এত তাড়াতাড়ি এই কাঠিন্য হয়তো আসতো না। প্রথম দিনে লুৎফাই থেকে যেতাম। বাইরে নবাবের আগমন বার্তা ঘোষিত হলো। চেহেল সুতুন থেকে সিরাজ ফিরল। আজকাল ফিরে সে আমারই কাছে আগে আসে। তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে নিজেকে সাজিয়ে নিই। সম্প্রতি বুঝতে শিখেছি যে শত ভালোবাসা থাকলেও পুরুষ মানুষ মেয়েদের সজ্জিত রূপটাই দেখতে চায়, বিশেষ করে সে যখন পরিশ্রান্ত হয়ে দিনান্তে ফেরে। নিজেকে অগোছাল করে রেখে দেখেছি, মুখে কিছু না বললেও আমার ওপর সিরাজের আকর্ষণ ততটা দুর্নিবার হয়ে ওঠে না। অথচ খুব সেজেগুজে বসে থাকলে সে এসেই প্রথমে আমাকে আদর করে। সাজানো রূপ যখন অত ভালোবাসে সিরাজ, তখন সেইভাবেই থাকা ভালো। আমি যে তারই। কিন্তু সেজেগুজেও কোনো লাভ হলো না। ঘরে ঢুকেই আমার সঙ্গে কোনো কথাই বললে না সে। দুবার ঘরময় পায়চারি করে গবাকে সামনে গিয়ে বাইরের দিকে এক দৃষ্টে চেয়ে থাকে। সে বড় গম্ভীর, গভীর চিন্তান্বিত সে। কথা বলে তাকে বিরক্ত না করে নীরবেই দাঁড়িয়ে থাকি। কিন্তু দীর্ঘশ্বাসের শব্দ পেয়ে না ডেকে থাকতে পারি না। নবাব? কোনো জবাব নেই। সিরাজ? হঠাৎ যেন তার সম্বিত ফিরে পায়। জানো লুৎফা, এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি,
এক্ষুনি একটা তীর কিংবা গোলা বাইরে থেকে ছুটে এসে আমাকে শেষ করে দিতে পারে। তাড়াতাড়ি তাকে গবাকে সামনে থেকে টেনে সরিয়ে এনে বলি, তাহলে ওখানে তুমি দাঁড়িও না। শুধু এইটুকু সময় আমাকে রক্ষা করে কি হবে? সিরাজের স্বরে বিমর্ষ ভাব। এসব কথা আজ বলছো কেন? আমার কি শুনতে স্বাদ হয়েছে? না, তা নয়। বাংলার নবাবের ভবিষ্যৎ কি হতে পারে সেই বিষয়ে তোমাকে একটু ওয়াকিবহাল করে রাখলাম। নবাবীর পথে যে ফুল বিছিয়ে থাকে না, সে কথা আমি জানি নবাব। কিন্তু আমার নবাবীর পথে শুধু কাঁটাই বিছিয়ে দেওয়া নেই, প্রতিটি কাঁটার ডগায় মাখানো রয়েছে তীব্র বিষ। সেই বিষকে ডিঙিয়ে যাবার মতো বুদ্ধিও তোমার রয়েছে। শতবুদ্ধি থাকলেও মানুষ মানুষই লুৎফা। সবসময় সব বিষয় লক্ষ্য রাখা একজনের পক্ষে সম্ভব নয়। কার ওপর আস্থা রাখব? তোমার মোহনলাল রয়েছে। মোহনলাল একা কি করবে? তাছাড়া সে বুদ্ধিমান হলেও কূট নয়। সে সরল, সে বিশ্বাসী, সে বলিষ্ঠ। এসব নোংরা ঘাটা তার পক্ষে সম্ভব নয়। কি সেই নোংরামি নবাব? সে কথা আমার মুখে নাই বা শুনলে। মুর্শিদাবাদে এখনো হাওয়া বয়। সেই হাওয়া ভেসে ভেসে একসময় তোমার কানে ঠিক পৌঁছবে। হীরাঝিলের লৌহ তার আর প্রাচীরে তা বাধা পাবে না। তবু তুমিই বলো। না। সেই ইংরেজ দুটো সম্বন্ধে কি? না। তাদের ছাড়লে কেন? মায়ের অনুরোধে। নিজের বিপদের আশঙ্কা জেনেও? হ্যাঁ। কেন? দুটো ইংরেজকে আটকে রেখে যেটুকু লাভ, তার মেয়াদ ফুরিয়েছে। সাধারণ লোকে যদি আমাকে না চায়, তাহলে তাদের আটকে রেখে লাভ কি? নবাব সিরাজউদ্দৌলাকে জনসাধারণ চায় না। এখনো হয়তো চায়, কিন্তু দুদিন পর আর চাইবে না। আমার পায়ের নিচের মাটি ধসে পড়ছে লুৎফা। আমি বুঝতে পারছি, অথচ উপায় নেই। আমাকে বলতেই হবে কি হয়েছে। না, শুধু শুনে রাখো বিরাট ষড়যন্ত্র। সে তো আজ প্রথম নয়। এতদিন মানুষের মন ভাঙেনি, তাই আমার বুকে বল ছিল। সে একটু থেমে বলে, ওসব কথা থাক। মায়ের দ্বিতীয় অনুরোধের কথা তোমাকে বলা হয়নি। বলো। তোমাকে বেগম থেকে আবার জারিয়া করে দিতে বলেছেন তিনি। আজই কি আমাকে ঘর ছাড়তে হবে? না। আমার মেয়েটা কি জারিয়ার মেয়ে বলেই পরিচিত হবে? না। আমাকে কি পুরনো মহলে আমিনা বেগমের সেবার জন্য রাখা হবে? না। সিরাজ হেসে আমার হাত দুটো নিজের হাতে তুলে নিয়ে বলে, বেগম সাহেবা দেখছি জারিয়া হবার জন্য প্রস্তুত। সিরাজের জন্য কষ্ট হবে না? কথা না বলে তার বুকের উপর মাথা রাখি। তবে হাওয়ায় সেই নিদারুণ খবরটা ভেসেই এলো। সিরাজ সত্যি কথাই বলেছিল। মুর্শিদাবাদের হাওয়া এখনও বয়ে চলেছে, সাংঘাতিকভাবে বয়ে চলেছে। হামিদার মুখে গুজবটা শুনে দুই হাত দিয়ে নিজের কানটা চেপে ধরেছিলাম। বিশ্বাস হয় হামিদা? যেন তার জবাবের ওপরেই আমার জীবন মরণ নির্ভর করছে। না বেগম সাহেবা, নবাবকে আমি ভালোভাবে চিনে ফেলেছি। মসনদে বসার পর কিছুদিন তিনি শুধু নবাব আলীবর্দীর আদরের নাতির মনোভাব নিয়েছিলেন, কিন্তু এখন তিনি প্রকৃত নবাব। তিনি এ কাজ করতে পারেন না। তার কথায় সত্যি সান্ত্বনা পেলাম। জাফরাগঞ্জ দেউড়ি থেকে যা সূত্রপাত, এখন তা দেশের প্রতিজনের কাছে পৌঁছে গিয়েছে। সিরাজের ওপর তাদের বিশ্বাসের মূলে কঠিন আঘাত হেনেছে। সিরাজ যখন নাকি কাশিমবাজার থেকে ফিরছিল, তখন ঘটনাটা ঘটেছে। গঙ্গার বুকের ওপর দিয়ে ভেসে আসছিল বজরা। সেই বজরা থেকে সে দেখতে পেয়েছিল বড়নগরের ছাদের উপর এক অপ্সরীকে। প্রথমে হাতছানি দিয়ে ডেকেছিল,
তারপর নাকি সৈন্য সামন্ত নিয়ে রানী ভবানীর প্রাসাদ অবরোধ করে। পাগল না হলে এমন কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু পৃথিবীর প্রায় প্রতিটি লোকই যে গুজব পাগলা, তাই সবাই বিশ্বাস করে বসে রয়েছে। ছাদে সুন্দরী ছিল রানী ভবানীর বিধবা মেয়ে তারা। হিন্দু সমাজে বড়নগরে রানীর আসন কত উঁচুতে সিরাজ সেই কথা ভালোভাবেই জানে। রানীর পালিত পুত্র একজন মহাপুরুষ, এ কথাও হিন্দুদের মতো মুসলমানদেরও অজানা নয়। তারই মেয়ের দিকে কটাক্ষপাত যে সিরাজের পক্ষে কখনোই সম্ভব নয়, এ কথা আমার চাইতে ভালো কে বুঝবে? আর বুঝবে ঘসেটি বেগম, যে নবাবকে হাড়ে হাড়ে চেনে। সিরাজ এলে বলি, বাইরের বাতাস হিরাজ হলেও ঢুকেছে নবাব। জানতাম। বিশ্বাস করি কিনা জিজ্ঞাসা করলে না তো? আমি মূর্খ নই। দেশের সবাই সত্যি বলে ভেবেছে, তাদের পক্ষে সেটাই সম্ভব। আমার পক্ষে? তোমাকে বজরাই করে নিয়ে গিয়ে দেখাতে পারি বড়নগরের রাজবাড়ি গঙ্গা থেকে দেখাই যায় না, তাতে তুমি বিশ্বাস করবে, কিন্তু দেশের প্রতিটি লোককে তো সেইভাবে দেখানো সম্ভব নয়। কে রটালো এইসব? তা বলতে পারি না, তবে নেমো হারামির দেউড়ি থেকেই কথাটা রটেছে। আমি জানি কে রটিয়েছে। দরজায় ঘসেটি বেগমের কণ্ঠস্বরে আমরা উভয়ে চমকে উঠি। খবর না পাঠিয়ে এমন আক্রোশাস্ত্রে কখনো আসে না, সেই রকম হুকুমও নেই। বুঝলাম সব শুনে সে আর স্থির থাকতে পারেনি। ঘসেটির কথায় সিরাজ উদ্গ্রীব হয়ে বলে, কে রটিয়েছে? এত বুদ্ধি থাকতেও সহজ জিনিসটা বোঝনি নবাব? সমস্ত হিন্দুকে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলতে হলে হিন্দুদের নারীর খবর জানা দরকার। মুসলমানের পক্ষে তা সম্ভব নয়। রাজবল্লভ তার শেষ চালটা চেলেছে, আর সেই চালে বাজিমাত। পারলে না তুমি সিরাজ, হেরে গেলে। বাইরের লোক এখন তোমাকে পশু বলে জেনে নিয়েছে। ঘসেটির কথায় বিদ্রুপ ছিল কিনা জানি না, কিন্তু ধৈর্য ধরে থাকতে না পেরে আমার চুলের বিনুনিটা নিজের বাঁ হাতের ওপর সজোরে আঘাত করে বলি, আপনার খুব আনন্দ হচ্ছে তাই না ঘসেটি বেগম? সেই আনন্দ চাপতে না পেরে বিনা হুকুমেই ছুটতে ছুটতে এসে ঘরে ঢুকেছেন। ঘসেটির মুখ সাদা হয়ে যায়, কিন্তু মুহূর্তের জন্য। গম্ভীর স্বরে সে বলে, তোমার বাঁ হাতকে আমার মুখ বলে ভুল করে লাভ নেই বেগম সাহেবা। দেখছ না তুলতুলে মাংস কেমন ফুলে উঠেছে? তারপর সে সিরাজের দিকে চেয়ে বলে, তোমারও কি একই ধারণা সিরাজ? না, লুৎফা এখনো ছেলে মানুষ ঘচাটি বেগম। ছেলে মানুষের মতো থাকাই উচিত। তবে ঘসেটির কথাই বেনুনির চাবুকের জ্বালা প্রথম অনুভব করলাম, কিন্তু কিছুই করার ছিল না বলে ছটফট করতে লাগলাম। ঘসেটি বলে, রাজবল্লভকে একবার আমার কাছে ডেকে আনতে পারো সিরাজ? কেন, কি হবে? কি হবে এখনো বুঝছো না? ঘসেটির চোখ জ্বলতে থাকে। পুরনো মহলের সেই বিজন কোণে হোসেন কুলি খাঁ চলে গেলে আমাকে দেখে যেমন জ্বলে উঠেছিল, সেই দিনের মতো আজও আমার বুক কেঁপে উঠল। যদিও আজ আমি আর জারিয়া নই, আমি এখন বেগম লুৎফুন্নেসা। স্পষ্ট করে বলো, সিরাজ বলে। আলীবর্দীর মসনদ আরব দেশের ওই কাপুরুষটিকে দিতে পারি না। ঘসেটির কণ্ঠস্বরে শ্লেষ। যদি সেই রকম দিন আসে তুমি কি করবে? প্রতিহিংসা। আমাকে তুমি বন্দি করে রেখেছ, কিন্তু প্রতিহিংসা নিতে দেবে তো? রাজবল্লভের সামনে গেলে তুমি বড় দুর্বল হয়ে পড়ো। হ্যাঁ, তাই তো তাকে এই হীরাঝিলে আমার সামনে এনে দিতে বলেছি। কি করবে তাকে নিয়ে? সিরাজের চোখে সপ্রশ্ন কৌতূহল। তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ব, নিজে পাগল হব, তাকেও পাগল করব, তারপর তার মুখে এক পাত্র বিষ ঢেলে দেব। এই বলে কাঁপতে থাকে পুরুষালী নারী।
তাতে বাংলার মসনদ সুরক্ষিত হবে না, শুধু প্রতিহিংসায় নেওয়া হবে। রাজবল্লভের মৃত্যু হলে আমার পশুত্ব সত্যি বলে প্রতিষ্ঠিত হবে। সেটা প্রতিষ্ঠিত হবার অপেক্ষাতে নেই সিরাজ। রাস্তা দিয়ে যখন যাবে প্রজাদের মুখের দিকে চেয়ে দেখো তো, সেই মুখে কি লেখা রয়েছে? রাজবল্লভের মৃত্যু না হলেও তোমার মসনদ আর কখনোই সুরক্ষিত হবে না। সময় নেই সিরাজ, প্রস্তুত হও। বিশ্বাসী লোকেদের একজোট করে সৈন্য ভাগ করে দাও। এই বলে ঘসেটি যেমন আকস্মাদ এসেছিল তেমনি চলে গেল। কিছুক্ষণ স্তব্ধতার পর সিরাজ মুখ খোলে। ঘসেটি বেগম যদি মসনদে বসত তাহলে এত তাড়াতাড়ি বাংলার বিপদ আসত না। কেন নবাব? সে আমার চেয়েও অনেক বেশি বুদ্ধি ধরে। সে কিন্তু বলে তুমিই বেশি বুদ্ধিমান। সন্দেহ রয়েছে, কিন্তু ঘসেটি যা বলে গেল তা সম্ভব নয়। মির্জাফরের সৈন্য অপরের মধ্যে ভাগ করে দেবার সাহস আমার নেই। তুমি না নবাব? আইনত, কিন্তু বাস্তব ক্ষেত্রে অনেক ব্যাপারেই বাধা আছে। তার সৈন্যরা আমার চেয়ে তারই বেশি অনুগত। আমার সঙ্গে তাদের আর কতটুকু সংযোগ? ঘসেটির কথা মতো কাজ করতে গেলে অনর্থক একটা আলোড়নের সৃষ্টি হবে, যা আমি আপাতত চাই না। চিন্তান্বিত হয়ে সিরাজ চলে যায়। মেয়েটাকে নিয়ে হামিদা প্রবেশ করে। আমাকে অনেকক্ষণ না দেখে সে কাঁদছিল। কাঁদুক, যত পারে কাঁদুক। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। হ্যাঁ, যারা এতক্ষণ নতুন বন্ধুরা আমার সঙ্গে ছিলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।